জোসকে আমি কিছুক্ষণ রেস্টে নিতেই আমার প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়। মনে হচ্ছে পেটের সবকিছুই ফেটে বেরিয়ে আসছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে। এমন কেন হলো হঠাৎ করে? আমি কয়েকবার নিধিকে ডাকলাম, কিন্তু না, কোনো সাড়া শব্দ নেই নিধির। আমার নিঃশ্বাস আটকে আছে। কি হলো আমার? জোসের মধ্যে কি তবে কিছু ছিল? কথাটা মাথায় আসতেই আমি চমকে উঠলাম। তখনই মাহিন ছুটে এলো, আমার মাথাটা নিজের কোলের ওপর নিয়ে বলল, কি হয়েছে মিহির? আমি ব্যথায় কথা বলতে পারছি না। মাহিন আমার অবস্থা দেখে কিছু একটা আশঙ্কা করল। দ্রুত আমাকে কোলে তুলে বের হলো রুম হতে। নিধি ব্রেডে জেলি লাগাচ্ছিল। মাহিনকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এখন বাসায় কি করছো মাহিন? আর ওর কি হয়েছে? মাহিন পারে না চোখ দিয়ে নিধিকে জ্বালিয়ে দেয়। আমাকে নিয়ে বের হয়ে যেতে যেতে মাহিন বলল, কাজটা ঠিক করনি নিধি, এর পরিণাম ভালো হবে না। নিধি শুকনো ঢোক গিলল। ছুটে রুমে গিয়ে দেখল কোনো ব্লাড আছে কিনা। না, বিছানার চাদরে কোনো ব্লাড নেই। সন্ধ্যা ৬টা বাজে। চারিদিকে মাগরিবের আজান হচ্ছে। মাহিন কর্মজীবনে যোগ দেওয়ার পর কোনোদিন নামাজ পড়েনি, অথচ আজ মাহিন নামাজে দাঁড়িয়েছে। সময়ের সাথে নিজের পাপের পাল্লা ভারী করেছে, ক্ষমা চাওয়ার সুযোগ পায়নি। আজ নিজের সন্তানের সুরক্ষা কামনায় মাহিন রবের কাছে দুহাত তুলে প্রার্থনা করছে। সময় আর পরিস্থিতি হয়তো আসলে মানুষের মাঝে একটু হলেও পরিবর্তন আনে। নামাজ শেষে মাহিন ছুটলে হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে পৌঁছেই ডক্টর নীলার মুখোমুখি হয় মাহিন। আইসিইউর সামনে ডক্টর নীলা দাঁড়িয়েছিল। মাহিন এক পলক আইসিইউতে নজর বুলিয়ে ডক্টর নীলাকে জিজ্ঞেস করল, ডক্টর, বেবি? ডক্টর নীলা মাহিনের অস্থিরতা দেখে বললেন, এ যাত্রায় বেবি বেঁচে গেছে, কিন্তু বেবির হয়তো জন্মের পর কোনো সমস্যা হতে পারে। শিওর নই আমি, তবে আশঙ্কা আছে। মাহিন ডক্টরের শেষ কথাগুলো ঠিকভাবে শুনল না। বেবি ঠিক আছে শুনে মাহিনের মাঝে খুশির ঝলক দেখা গেল। ডক্টর নীলা আরও বলল, আজকের দিনটা মেহেরকে অবজারভেশনে রাখব। ঠিক আছে ডক্টর। মাহিন আইসিইউর ভেতরে এসে কিছুক্ষণ বসে রইল। এরপর একটা ফোন আসায় বের হয়ে গেল হসপিটাল থেকে। আমার জ্ঞান ফিরে রাত 8টায়। ডক্টর নীলা আমাকে সবটা বলে। তিনি আমাকে এও বলে যে, মাহিনের চোখে আজ প্রথম আমি তোমার জন্য ব্যাকুলতা দেখেছি মিহির। তুমি যখন কষ্ট পাচ্ছিলে, মাহিন তা অনুভব করছিল। তাই সে নামাজে দাঁড়িয়ে পড়ে। আমি হাসলাম ডক্টরের কথা শুনে। বললাম, আমার জন্য না, নিজের সন্তানের জন্য ছিল এগুলো। আমি তো শুধু একটা মাধ্যম এখানে। আমার ওপর মাহিনের কোনো অনুভূতি নেই ডক্টর। হুম, হয়তো বেবির জন্য মাহিন অস্থির হয়েছিল, কিন্তু তার 50% তোমার জন্য ছিল। আমার চোখ ভুল করবে না মেহের। কথাটা বলেই ডক্টর নীলা চলে গেলেন। আমি চোখ বন্ধ করে নিলাম। পদে পদে এত বিপদ আর সহ্য হয় না আমার। কবে যে একটু শান্তি পাব। সময় গড়াল। দীর্ঘ রাত শেষে নতুন ভোরের সূর্য উঠল। সূর্যের আলো চোখে পড়তেই আমার ঘুম ভাঙল। তাকিয়ে দেখি মাহিন আমার হাতের ওপর মাথা রেখে ঘুমিয়ে আসে। আমার নড়াচড়াতে মাহিনের ঘুম ভেঙে যেতেই ও জিজ্ঞেস করল, ঠিক আছো এখন? কোনো কষ্ট হচ্ছে কি? না, ঠিক আছি। মাহিন স্বস্তির শ্বাস ছাড়ল। এরপর উঠে গেল। কিছুক্ষণের মাঝে নার্স এলো আমাকে নিতে। 1 ঘন্টার মধ্যে সমস্ত ফর্মালিটি শেষ করে বাসায় ফিরলাম। রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিতেই নিধির চিৎকার শুনতে পেলাম। মাহিনের সাথে আবারও ঝগড়া করছে। এরা এত ঝগড়া কেন করে? কি সমস্যা ওদের? হা, আমার আর ভালো লাগছে না। অনেকক্ষণ চিল্লাচিল্লির পর নিধি আমার কাছে এলো। আমাকে বলল, তুমি চলে যাও, আমাদের তোমাকে দরকার নেই। তোমার জন্য শুধু শুধু আমার সংসারে ঝামেলা হচ্ছে। চলে যাও মেহের। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কোথায় যাব আমি? মার চিকিৎসা কে করবে? আর এই বেবি, ওর কি হবে? আমাকে ভাবতে দেখে নিধি আমার হাত ধরল। আমাকে সোজা রুম থেকে টেনে বের করে আনলো। এরপর দরজা খুলে দিয়ে বলল, চলে যাও মেহের। এবার রুম থেকে মাহিন ছুটে এলো। নিধিকে বলল, ওর সাথে এমন করছো কেন? নিধি উত্তর করল না। ও আমাকে বের করে দেওয়ার জন্য আমাকে ধাক্কা দিল। আমি কোনো রকম দেয়াল ধরে নিজেকে সামলে নিলাম। মাহিন ছুটে এসে আমার পাশে দাঁড়ালো। নিধির গালে চর বসিয়ে দিয়ে বলল, আজ তুমি সব লিমিট ক্রস করে ফেলেছ নিধি। তোমার জন্য আজ আমার বাচ্চার লাইফ রিস্ক হয়েছে। তবুও আমি তোমাকে কিছু বলিনি। এখন আবারও তুমি মিহিরকে ধাক্কা দিলে। তোমার কি লজ্জা নেই? নিধির গালে হাত দিয়ে আমার দিকে আঙ্গুল তুলে বলল, ওর জন্য তুমি আমাকে এত কথা শোনাচ্ছ?
ও একটা বাহিরের মেয়ে মাহিন। আমি মা হতে পারি, ওকে আমাদের মাঝে দরকার নেই। আর না ওর বাচ্চার দরকার, তাই ওকে আজ আমি আমাদের জীবন থেকে বের করে দিচ্ছি। আমি অবাক হলাম নিধির এই পরিবর্তন দেখে। প্রথম যেদিন আমার সাথে নিধির দেখা হয় হসপিটালে, ও বলেছিল ও কখনো মা হতে চায় না, কেননা এতে করে ওর বডির ফিটনেস নষ্ট হবে আর মুখের উজ্জ্বলতাও হারিয়ে যাবে। সামান্য একটা বাচ্চার জন্য এত কিছু হারাতে পারবে না। সেই নিধি আজ বলছে ও মা হতে চায়। ওরা আমাকে কি পুতুল ভেবেছে, যখন যা ইচ্ছে হবে তাই করাবে? আমি পারছি না আর এসব নিতে। মাহিন আমাকে দু হাতে ধরে রেখেছে বলেই দাঁড়িয়ে থাকতে পারছি, না হলে আমার ক্ষমতা নেই দাঁড়িয়ে থাকার। নিধি এবার আরও কিছু বাজে কথা বলল, যা বলার মতো না। আমার সাথে আমার মাকে তুলে কিছু বলতে গেলে মাহিন বাধা দেয়। এতে করে মাহিনীর সাথে ভয়াবহ ঝগড়া হয় নিধির। এক পর্যায়ে নিধি বাসা ছেড়ে চলে যায়। অন্য সময় হলে মাহিন হয়তো নিধির পেছনে যেত, তবে আজ যায়নি। মাহিনের প্রচণ্ড রাগ উঠেছে বোঝাই যাচ্ছে। মাহিন আমাকে রুমে দিয়ে চলে গেল নিজ রুমে। আমার এখন নিজেকে সব থেকে নিকৃষ্ট মনে হচ্ছে। আমার জন্য একটা সংসারে ঝামেলা হচ্ছে। মা যদি জানতে পারে তাহলে তো এমনিতেই মরে যাবে। না, আমাকে শক্ত থাকতে হবে। নিজের জন্য না হোক, বাচ্চাটার জন্য ঠিক থাকতে হবে। কথাগুলো ভেবে এক দীর্ঘশ্বাস ছাড়লাম। 2 মাস পর। এই 2 মাসে নিধির কোনো খবর পাইনি। হয়তো মাহিন ঠিকই জানে নিধির কথা, তবে আমাকে বলেনি। আমার ওর সাহস হয়নি জিজ্ঞেস করার। তবে এই 2 মাসে মাহিন কাজ নিয়ে ব্যস্ত থেকেছে। আমার জায়গা এখন মাহিনের বেডরুমই হয়েছে। মাহিন তেমন রাগ করে না আমার ওপর। আমি যতটুকু মাহিনকে বুঝেছি ও এমনিতেই ভালো, তবে ওর কথা না শুনলে ওর রাগ উঠে যায়। আর সেই সময় মাহিন হিংস্র হয়ে পড়ে। আজ আবারও চেক আপ করাতে এসেছি। আলহামদুলিল্লাহ, আজ আমার বাচ্চার হার্টবিট পাওয়া গিয়েছে। আমার থেকে বেশি খুশি আজ মাহিন হয়েছে। ও এই প্রথম খুশিতে আমাকে জড়িয়ে ধরেছে। সেই মুহূর্তে আমি থমকে গেছি। মাহিনের মুখে এই কয়েক মাসে আমি হাসি দেখিনি, অথচ আজও হাসছে। মাহিন পুরো হসপিটালের সবাইকে মিষ্টিমুখ করায়। উপস্থিত সকলে অবাক চোখে আজ মাহিনের খুশি দেখছে। আজ আলট্রাতে বাবুকেও দেখা গিয়েছে। মাহিনীর যেন খুশি ধরে না। 5.5 মাস চলছে আমার। পেট অনেকটাই বোঝা যায়। এখন মায়ের সাথে দেখা করা সম্ভব না, তবুও দূর থেকে একবার মাকে দেখতে চাই আমি। মাহিনের মুডও ভালো আছে, তাই আমি মাহিনকে গিয়ে বলি, শুনুন, বলো, আমি আজকে একটু হার্ট ফাউন্ডেশনে যেতে চাই। মাহিন কথাটা শুনে চুপ করে রইল। আমি আবারও বললাম, আমি দূর থেকে দেখিয়ে চলে আসব। মাহিন, প্লিজ। আচ্ছা চলো। মাহিন আমাকে নিয়ে গেল হার্ট ফাউন্ডেশনে। আমি মায়ের কেবিনের সামনে দাঁড়িয়ে মাহিনকে জিজ্ঞেস করলাম, কেমন আছে মা এখন? ভালো আছে। এই কয়েক মাস অবজারভেশনে থেকে উনি এখন প্রস্তুত অপারেশনটার জন্য। সব ঠিকঠাক থাকলে আগামী পরশুদিন ওনার অপারেশন করব। আমি চমকালাম কথাটা শুনে। মাহিন তো বলেছিল বেবি হওয়ার পর ওর অপারেশন করবে, তাহলে এখন মত পাল্টালো কেন? কথাটা মাহিনকে জিজ্ঞেস করার সাহস হয়নি। মাহিন আমাকে কিছু বলতে উদ্যত হতেই পুলিশ অফিসার এবং নাইমকে দেখা যায় রিসিপশনে। মাহিন আমাকে ধাক্কা দিয়ে মায়ের কেবিনে ঢুকিয়ে দরজা বাহির থেকে লক করে পর্দা টেনে দেয়। মা ঘুমাচ্ছিল। আমার উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকায়। মা আমাকে দেখে কিছুটা অবাকের সুরে জিজ্ঞেস করে, তুই এখানে কখন এলি? আমি কি বলবো বুঝতে পারছি না। মার মাথার কাছে দাঁড়িয়ে আছি বলেই হয়তো মা আমাকে পুরোপুরি দেখতে পায়নি। আমাকে চুপ থাকতে দেখে মা আবারও বলল, কি হলো মেহের, সামনে আয়। আমি কি করব? মায়ের সামনে যাওয়া সম্ভব না। আমার কোনো প্রতিক্রিয়া না পেয়ে মা উঠে বসার চেষ্টা করতেই মাহিন এসে মায়ের সামনে দাঁড়ালো। বলল, কেমন আছেন আন্টি? মা মাহিনীর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। মাহিন আমাকে আড়াল করে দিল। সুযোগে আমি মাহিনীর পিছনে গিয়ে দাঁড়ালাম। মাহিন আমাকে আড়াল দিয়ে বসল। মা আমাকে দেখে হাসল। জিজ্ঞেস করল, কতদিন পর তোকে দেখলাম মেহের, কেমন আছিস? উত্তরে হালকা হেসে বললাম, ভালো আছি মা, তুমি কেমন আছো? মা এবার মাহিনীর দিকে তাকালো। মাহিন মায়ের চেক আপ করছিল। মা বলল, মাহিনের জন্য এখনো বেঁচে আছি। ছেলেটা প্রতিদিন নিয়ম করে হসপিটালে এসে একবার দেখা করত এবং যাওয়ার সময় একবার দেখা করে যেত। সেদিন আমাকে মিষ্টিও খাইয়েছে জানিস। মাহিনের পরিবারে ছোট্ট সদস্য আছে বলে। মায়ের শেষ কথাটা শুনে আমি শুকনো ঢোক গিললাম। মা আবারও বলল, আমি দোয়া করি মাহিনের পরিবার ভালো থাকুক।
মাহিন মায়ের কথায় হালকা হাসল। এরপর নার্সের সাথে মেডিসিন নিয়ে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। এই সুযোগে আমি কেবিন থেকে বের হয়ে এলাম। কিছুক্ষণের মধ্যে মাহিনও বের হলো। আমার হাত নিজের হাতের মুঠো নিয়ে হসপিটালের বাহিরে এলো। গাড়ির সামনে দাঁড়িয়ে মাহিন আমাকে বলল, নাইমের সাথে পুলিশ এসেছে আমাকে নিয়ে যেতে। আমাকে ওদের সাথে যেতে হবে। আমি ৩০ মিনিট সময় নিয়েছি ওদের থেকে তোমাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। আপনাকে কেন পুলিশের সাথে যেতে হবে? নাইম কি কোনো ঝামেলা করেছে? বুঝতে পারছি না। চলো, তোমাকে বাসায় রেখে আসি। মাহিন আমাকে বাসায় দিয়ে দ্রুত বেরিয়ে গেল। আমার চিন্তা হতে লাগলো, নাইম কি তবে সবকিছু পুলিশকে বলে দিয়েছে? এমন হলে তো সবাই সবটা জেনে যাবে। মাহিন আমাকে শেষ করে ফেলবে এমনটা হলে। চিন্তাগুলো আমাকে কুরে কুরে খাচ্ছে। চিন্তা করতে করতে আমি ড্রয়িং রুমের সোফায় বসে ঘুমিয়ে পড়ি। রাত ৮টায় কলিং বেলের শব্দে ঘুম ভাঙে আমার। আমি গিয়ে দরজা খুলতেই মাহিন ভেতরে এসে আমাকে বলে, খেয়েছো? আপনি কোথায় ছিলেন সারাদিন? পুলিশ কি বলেছে? আমি অনেক টেনশনে ছিলাম। তেমন কিছু না। তুমি খেয়েছো? না। আচ্ছা, খেয়ে নাও। আমি ফ্রেশ হয়ে আছি। বলে মাহিন রুমে চলে গেল। আমি তাকিয়ে রইলাম মাহিনের যাওয়ার দিকে। না চাইতেও মাহিনের সাথে একটা সংসার তৈরি হয়েছে আমার। এটাকে সংসার নাম দেওয়া ঠিক হবে কিনা তা আমার জানা নেই। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে একটা সংসারের। তবে আমার তো এমন স্বপ্ন ছিল না। আমার একটাই স্বপ্ন ছিল মাকে সুস্থ করে তোলা। আর তার জন্যই আজ এই পরিণতি আমার। মাতৃত্ব খুব সুন্দর এক অনুভূতি, যদি হাজবেন্ড ভালো হয়। আর যদি মাতৃত্ব হয় একটা টাকা উপার্জনের মাধ্যম, তাহলে এর থেকে নিকৃষ্ট কিছু হতে পারে না। জীবনের অনেক এমন সিদ্ধান্ত থাকে যা আমাদের ইচ্ছার বিরুদ্ধে নিতে হয়। আমারটাও এমনই ছিল। কথাগুলো ভাবতেই এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মাহিন অবশ্য এখন রাগ করে না আমার ওপর। এই সুযোগ নিয়েই সাহস করে মাহিনকে আজকে একটা কথা জিজ্ঞেস করব ভাবলাম। মাহিন ফ্রেশ হয়ে আসতেই আমি বললাম, নিধি কোথায় মাহিন? মাহিন চুলমুছিল। আমার প্রশ্ন শুনে ওর হাত থেমে গেল। বলল, নিধির খোঁজ আমি জানি না। সেদিনের পর ওর সাথে আর কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। ও, হুম। বলেই মাহিন নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আমি মাহিনকে আর কোনো প্রশ্ন করিনি। ইচ্ছে করেনি আমার। তবে এইটুকু জানি, মাহিন আমাকে মিথ্যে বলেছে। ১ মাস পর। এই ১ মাসে মাহিন আমার সবথেকে বড় স্বপ্ন পূরণ করেছে। মায়ের অপারেশনটা করেছে। মা এখন আলহামদুলিল্লাহ সুস্থ। তবে কিছু কমপ্লিকেশন দেখা দেওয়ায় এখনও হসপিটালে আছে মা। আমি ২বার দেখা করতে গিয়েছিলাম মার সাথে। দূর থেকে দেখে চলে এসেছি। ভীষণ ইচ্ছে করেছে মাকে একটু জড়িয়ে ধরি, কিন্তু আমি পারিনি। ব্যালকনিতে দাঁড়িয়ে এসব কথাই ভাবছিলাম। তখনই কলিং বেল বেজে উঠল। আমি দ্রুত গিয়ে দরজা খুলতেই এক দফা অবাক হলাম। বাইরে নাইম দাঁড়িয়ে আছে। নাইম আমাকে দেখে জিজ্ঞেস করল, মেহের, মাহিন ভাই কোথায়? মাহিনের কথা জিজ্ঞেস করায় আমি একটু অবাকই হয়েছি। মাহিন এক সেমিনারে ১৫ দিনের জন্য ঢাকার বাহিরে গিয়েছে। মিথ্যা? মানে? নাইম হাঁপাচ্ছিল। আমার মানে জানতে চাওয়ায় নাইম ওর ফোনটা বের করে এরপর আমার সামনে ধরে বলল, দেখো, মাহিন ভাই পুলিশ কাস্টাডিতে রয়েছে। আজ সকালেই মাহিন ভাইকে কোর্টে তোলা হয়েছে। এখন সম্ভবত কোর্টের হাফ টাইম ব্রেক চলছে। আর তখনই কিছু সাংবাদিক এই নিউজটা করেছে। মানে কি এসবের? মাহিন তো বলেছিল ও সেমিনারে যাবে। তাহলে এসব কখন হলো? আমি সবটা জানি না মেহের। কালকে নিধির একটা ইন্টারভিউ টিভিতে দেখাচ্ছিল। তাতেও মাহিন সম্পর্কে কিছু কথা বলে এবং জানায় মাহিন ওকে চিজ করেছে। তোমার কথা উল্লেখ করেছে নিধি। নিধি আপু এসব বলেছে? হ্যাঁ মেহের, নিধি মাহিন ভাইয়ের বিরুদ্ধে কেস করেছে ১ মাস আগে। তখন পুলিশের কাছে জোরালো প্রমাণ না থাকায় মাহিন ভাইয়ের কোনো ক্ষতি হয়নি। কিন্তু ১ মাস আগে মাহিন ভাইয়ের ড্রাইভার করিমের কাছ থেকে পুলিশ কিছু ইনফরমেশন পায়। এরপরই ভাইকে অ্যারেস্ট করা হয়। আচ্ছা মেহের, মাহিন ভাই তোমাকে সেমিনারে যাওয়ার কথাটা কিভাবে জানিয়েছিল? ফোন করে বলেছিল হঠাৎ করে নাকি প্ল্যান হয়েছে? হাহ, সব মিথ্যা। মেহের, আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। আমি তোমাকে বাঁচানোর জন্য মাহিন ভাইয়ের সাথে লড়াই করেছি ঠিকই, কিন্তু আজ মাহিন ভাই বিনা দোষে শাস্তি পাচ্ছে। তুমি পারবে ভাইকে মিথ্যা অপরাধে শাস্তি পাওয়া থেকে বাঁচাতে? নাইমের কথাগুলো শুনে আমার মাথা ঘুরতে শুরু করলো। এত কিছু হয়ে গেছে, অথচ আমি কিছুই জানি না।
নাইম আমাকে নিয়ে দ্রুত আদালত প্রাঙ্গণে পৌঁছালো। আমি নাইমকে জিজ্ঞেস করলাম, মাহিন কোথায়? নাইম ডানে বামে তাকিয়ে বলল, এখানেই তো ছিল, দাঁড়াও দেখি। বলে নাইম একটু দূরে গেল। আমার দেখা হলো নিধির সাথে। ও আমার মুখোমুখি দাঁড়িয়ে আমাকে পরখ করতে ব্যস্ত। আমি নিধিকে বললাম, মিথ্যা কেন ছড়াচ্ছ নিধি? নিধি জ্বলে গেল কথাটা শুনে। দাঁত কটমট করে বলল, আমার কথা শোনেনি মাহিন। তোমার জন্য আমার গায়ে হাত তুলেছে ও। এর মাসুল তোকে দিতেই হবে। মাহিন তোমার হাজবেন্ড হয় নিধি? হুম, হাজবেন্ড ছিল। আজ থেকে কয়েক মাস আগে ওর সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে। নিধির কথায় আমি অবাক হই। মাহিন তো একবার আমাকে এই কথাটা জানায়নি। নিধি আমাকে অবাক হতে দেখে আবারও বলে, মাহিনের জন্য কষ্ট হচ্ছে তোমার? আহারে বেচারি। আমি উত্তর করলাম না নিধির কথার। ও আমাকে পাশ কাটিয়ে চলে গেল। আমি কোর্টের ভেতরে যেতেই শুনলাম দুজন বলাবলি করছে। বিখ্যাত হার্ট স্পেশালিস্ট মাহিন আশরাফ কিনাকে একটা মেয়েকে বাধ্য করে সারোগেসি করিয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমারও না। মেয়েটার জন্য বড্ড মায়া হচ্ছে। এই মেয়েটা কিভাবে পারল এসব সহ্য করতে? আরে মেয়েটার মা অসুস্থ, এই জন্যই মেয়েটা বাধ্য হয়ে এই প্রসেসে রাজি হয়েছে। কিন্তু মেয়েটা ফিজিক্যালি ফিট না এই প্রসেসের জন্য। আবার মাহিনের ওয়াইফে তো সমুখ্য বাচ্চা জন্ম দিতে। তাহলে জানি না বাবা, এই ডক্টরের কি সমস্যা। যত কিছুই হোক না কেন, একটা কুমারী মেয়ের জীবন নষ্ট করা ঠিক হয়নি মাহিন আশফারের। কথাগুলো বলেই ওরা দুজন কোর্টের ভেতরে চলে গেল। আমি কোর্টরুমের দরজায় দাঁড়িয়ে ভেতরে তাকাতেই মাহিনকে দেখতে পেলাম। পুরো শরীরে মারের দাগ, চোখের নিচে কালি পড়ে গিয়েছে, শরীরের বিভিন্ন অংশ জখম হয়ে আছে। মাহিনের অবস্থা দেখে নিজের অজান্তেই আমার চোখে পানি এলো। এতই মারা হয়েছে ওকে যে মাহিন ঠিকমতো কথা বলতেই পারছে না। আমি নীরবে চোখের পানি মুছে নিতেই নাইম এসে আমার পাশে দাঁড়ালো। বলল, চলো মেহের, তোমাকে সত্যটা বলতে হবে যে মাহিন ভাই তোমাকে জোর করেনি। তুমি নিজ ইচ্ছায় এই প্রসেসে রাজি হয়েছ। আর সবথেকে বড় কথা, সবকিছুতে প্রত্যক্ষভাবে তুমি জড়িয়েছিলে। তুমি একমাত্র প্রমাণ করতে পারবে মাহিন ভাই নিধিকে টিচ করেনি। আমি মাথা নাড়িয়ে নাইমের কথায় সম্মতি দিলাম। নাইম আমাকে কোর্টরুমের ভেতরে নিয়ে গেল। আমাকে দেখে মাহিনের নিস্তেজ চোখ দুটো সতেজ হয়ে উঠল। নিধির পক্ষের আইনজীবী মোশাররফ রহমান তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে পরখ করতে ব্যস্ত। নাইম ইশারা করল মাহিনের পক্ষে আইনজীবী রায়হান মির্জাকে। রায়হান মির্জা জজকে উদ্দেশ্য করে বললেন, জজ সাহেব, ইনি হচ্ছে মেহের আফরোজ, যাকে ঘিরে এত কিছু। নিধি আরমিন বলেছিলেন মেহের নির্দোষ, তাকেও মাহিন আশফার ব্যবহার করেছেন। এবার আমরা সব সত্যটা মেহের আফরোজের মুখেই শোনার অনুমতি চাই। জজ অনুমতি দিলেন। আমাকে দাঁড় করানো হলো মাহিনের মুখোমুখি কাঠগড়ায়। আমার দৃষ্টি স্থির মাহিনের দিকে। রায়হান মির্জা আমাকে প্রশ্ন করতে শুরু করলেন, আপনার পুরো নাম? মেহের আফরোজ। আপনার সাথে ডক্টর মাহিন আশফারের প্রথম পরিচিত কিভাবে হয়েছিল? আমি ফুল বিক্রি করতাম। একদিন সিগন্যালে ঘুরে ঘুরে ফুল বিক্রি করছিলাম। তখন মাহিনের গাড়িতেও নক করি ফুল বিক্রির জন্য। মাহিন গ্লাস নামিয়ে আমার থেকে ফুল নেয় এবং জানতে চায় কেন আমি পড়াশোনা না করে ফুল বিক্রি করছি। আমি জানাই আমার পারিবারিক দুরবস্থা সম্পর্কে। তখনই সিগন্যাল ছেড়ে দেয়। বাকি সব গাড়ির মতো মাহিনুর গাড়িও চলে যায়। এর দুদিন পর মাহিন আবারও এসে সেই সিগন্যালে, যেখানে আমি ফুল বিক্রি করতাম। মাহিন আমাকে নিয়ে পাশের এক রেস্টুরেন্টে যায়। ওখানে ও আমাকে সারোগেসির কথা জানায়। আমি সবটা জেনে রাজি হই সারোগেসির জন্য। আমার কথাগুলো শুনে উপস্থিত সকলে থম মেরে গেলেও মাহিনের দৃষ্টি আমার দিকে স্থির। ও আমাকে হয়তো কিছু বলতে চাইছে। আমি মাহিনের চোখের ভাষা বুঝতে পারছি না। এরই মাঝে রায়হান মির্জা বললেন, তাহলে এটা তো ক্লিয়ার যে মেহের আফরোজ সবকিছু জেনে রাজি হয়েছিলেন। তাহলে আমার মক্কেল মাহিন আশফার এখানে নির্দোষ, জজ সাহেব। রায়হান মির্জার কথা শেষ হতেই নিজ চেয়া ছেড়ে উঠে দাঁড়ালেন আইনজীবী মোশাররফ রহমান। তিনি বললেন, আমরা না হয় বুঝলাম যে প্রথম এলিগেশন, অর্থাৎ অন্য একটি মেয়েকে ব্যবহার করে মাহিন আশফার সারোগেসি করিয়েছেন, তা ভুল। কিন্তু বাকি দুটা এলিগেশন এখনও রয়েছে। এক, মাহিন আশফার নিজের ওয়াইফ নিধি আরমিনকে ঠকিয়ে অন্য এক মেয়েকে নিজেদের ফ্ল্যাটে এনে তুলেছেন এবং মেয়েটির শারীরিক কন্ডিশন সারোগেসির জন্য ফিট না জেনেও লাইফ রিস্ক নিয়ে তিনি মেয়েটিকে এই কাজটি করতে বাধ্য করেছেন।
আমি এই বিষয়ে কিছু প্রশ্ন করতে চাই মিস মেহের আফরোজকে। জজ অনুমতি দিলেন মোশাররফ রহমানকে। তিনি আমাকে প্রথমে জিজ্ঞেস করলেন, আপনি এখন কত মাসের অন্তঃসত্ত্বা ম্যাডাম? 7.5 মাস। তো এই 7.5 মাসের প্রেগনেন্সি জার্নিতে আপনার কোনো কমপ্লিশন আসেনি? এবার আমি চুপ করে গেলাম। মোশাররফ রহমান হেসে বললেন, এই 7.5 মাসে আপনার বহু শারীরিক সমস্যা দেখা দিয়েছে মেহের আফরোজ। এমনকি আপনার মৃত্যুর ঝুঁকি পর্যন্ত রয়েছে ডেলিভারির সময়। ঠিক বলছি না আমি? আমি নিশ্চুপ। মোশাররফ রহমান আবারও বললেন, দেখুন জজ সাহেব, কিভাবে মেয়েটির অসহায়ত্বের সুযোগ নিয়ে মাহিন আসফার মেয়েটির ফায়দা লুটিয়েছেন। সারোগেসি প্রসেসের ফলে মেয়েটির জীবনে ঠিক কত বড় অন্ধকার নেমে এসেছে তা আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি। আমি বলবো, মাহিন আসফারের মতো একজন কালো মনের মানুষের কঠিনতর শাস্তি হওয়া উচিত। না। আমি না করে উঠতেই মোশাররফ রহমান বললেন, কেন না? নিশ্চয়ই উনি আপনাকে ভয় দেখিয়েছেন, তাই না? আপনি নিশ্চিত থাকুন, আপনার এবং আপনার পরিবারের কোনো ক্ষতি হবে না। নির্ভয়ে সবটা আদালতকে বলুন। এক্ষেত্রে মাহিন নির্দোষ। আমি নিজে সবটা জেনেই রাজি হয়েছি, তাই মাহিনের দোষ নেই এখানে। কিন্তু মাহিন আসফার যখন জানলেন আপনার শারীরিক অবস্থা ফিট নয় এই প্রসেসের জন্য, তখন তো তিনি আপনাকে মুক্তি দিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তিনি আপনাকে বাধ্য করেছেন সারোগেসি করতে। আপনি বারবার একই কথা কেন বলছেন? আমি যখন নিজে সবকিছু জেনে বুঝে এগ্রিমেন্ট পেপারে সাইন করেছি, তখন মাহি দোষী কি করে হয়? দোষী হয় এই কারণে যে ওনার ওয়াইফ সক্ষম থাকা সত্ত্বেও উনি সারোগেসির কল্পনা করেছেন এবং তাতে আপনার মতো এক অনাথ অসহায় মেয়ের জীবন নিয়ে খেলেছেন। মাহিনের ওয়াইফ কোনোদিনই চায়নি বাচ্চা নিতে। একথা নিধি নিজে আমাকে বলেছে। এমনকি যে ডক্টরের কাছে আমরা প্রথম গিয়েছিলাম তার সামনে পর্যন্ত নিধি জানিয়েছে ও মা হতে চায় না। আপনার বিশ্বাস না হলে হসপিটালের সিসিটিভি দেখে নিন যে নিধি আপু সত্য এই কথা বলেছে কিনা। এবার মোশাররফ রহমানের মুখ কালো হয়ে গেল। পরপর দুটো অভিযোগে মাহির নির্দোষ। একটু থেমে মোশাররফ রহমান বললেন, তবে এ কথা তো মিথ্যা নয় যে একটা মেয়ের জীবনের রিস্ক আছে জেনেও তাকে দিয়ে সারোগেসি করানোটা মাহিন আসফারের উচিত হয়নি। যতই হোক উনি একজন ডক্টর। একজন ডক্টরের পক্ষে এমন অমানবিক কাজ আশা করা যায় না। উনি কোনো যোগ্যতায় রাখেন না ডক্টর হওয়ার। আমি চাইব মহামান্য আদালত যেন মাহিন আসফারের ডক্টর লাইসেন্স ক্যান্সেল করে দেয়। লাইসেন্স ক্যান্সেল করার কথা শুনে আমি বললাম, মাহিন এমন কিছু করেনি যাতে ওর লাইসেন্স ক্যান্সেল করতে হবে। মোশাররফ রহমান বললেন, উনি একজন ডক্টর হয়ে আপনার লাইফ রিস্ক আছে শুনেও এমন এক ঘৃণ্য কাজ করেছে। আবার আপনার মায়ের চিকিৎসা করানোর কথা বলে আপনাকে সারোগেসি করতে বাধ্য করেছে। ওনার মতো ডক্টর সমাজের অভিশাপ। না। আপনি আবারও না বলছেন মিস মেহের আফরোজ? আপনি কি বুঝতে পারছেন না আপনার সাথে ঠিক কত বড় অন্যায় হয়েছে? সারোগেসিটা আপনার জীবনের অভিশাপ মেহের আফরোজ। আপনার জীবনের সবথেকে বড় ঝুঁকি এটা। আমি বুঝলেও আপনি বুঝতে পারছেন না। মাহিন জানতো বলেই ও সারোগেসি শেষ অবধি করেনি। বেবিটা মাহিনের বায়োলজিক্যাল বেবি। হোয়াট? পুরো কোর্টরুম জুড়ে পিনপতন নীরবতা। মোশাররফ রহমান আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমি মাহিনের দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়েই আছে। আমি কি কোনো ভুল করলাম? কথাটা বড্ড ভাবাচ্ছে আমাকে। আমার ভাবনার মাঝে মোশাররফ রহমান নিজের চেয়ারে বসে পড়লেন। রায়হান মির্জা আমাকে আরও কিছু প্রশ্ন করলেন। এরপর আদালতে প্রমাণিত হলো নিধিকে মাহিন টিচ করেনি, আর না আমার সাথে অন্যায় করেছে। কেননা আমি সবকিছু জেনে এরপর সাইন করেছি এগ্রিমেন্ট পেপারে। সমস্ত এগ্রিমেন্ট পেপার কোর্টে শো করানো হলো। মাহিন মুক্তি পেল, বরং মিথ্যা কেস করার জন্য নিধি শাস্তি পেল। আমার ইচ্ছে করল না আর কোর্টে দাঁড়িয়ে থাকতে। মনটাও ভীষণ খারাপ। আমি ধীর পায়ে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে এলাম। মাহিন নায়েমের সাথে গাড়িতে আগে থেকেই বসেছিল। আমি গিয়ে পেছনের সিটে বসলাম। গাড়ি চলতে লাগলো। গাড়িতে মাহিন একটা কথাও আমার সাথে বলেনি। বাসায় পৌঁছে মাহিনকে নাইম ফ্ল্যাট পর্যন্ত পৌঁছে দিয়ে এরপর চলে গেল। মাহিন আমার সাথে এখনো কোনো কথা বলছে না। তাই আমি মাহিনকে গিয়ে বললাম,
আপনি কি আমার উপর রাগ করেছেন? মাহিন আমার দিকে অগ্নিচক্ষু নিয়ে তাকিয়ে বলল, তোমাকে কে বলেছিল কোর্টে যেতে? কেন গিয়েছিলে? আমি না গেলে আপনার জেল হয়ে যেত। হলে হতো। তোমার কি? আমার কিছুই না মাহিন। আপনি একটা বাচ্চার জন্য এত কিছু করেছেন, অথচ সে যখন আর কিছুদিনের ব্যবধানে দুনিয়াতে আসতে চলেছে, সে সময় আপনি থাকবেন না। তাহলে ওর কি হবে? এবার মাহিন চুপ করে গেল। আমি আবারও বললাম, যতদূর বুঝেছি ওর দায়িত্ব আপনার একার মাহিন। নিধি আপু আর আপনার সাথে নেই। তাই আপনার যদি আর শাস্তি হতো, তাহলে ওকে আমি কার কাছে দিয়ে যেতাম? আমি না থাকলেও আমার অস্তিত্ব ঠিকই থাকতো। আজ হোক বা কয়েক বছর পর আমি ঠিকই ফিরতাম। ততদিন কি ওর খেয়াল রাখতে পারতে না তুমি, মেহের? এতই তাড়া তোমার আমার ঘর ছেড়ে যাওয়ার? মাহিনের শেষ কথাটা আমাকে অবাক করল। আমি বললাম, আমার সাথে আপনার সম্পর্ক কি মাহিন? আমি আমার মাকে বাঁচাতে এত কিছু করেছি, আর আপনি একটা বাচ্চার জন্য। আমরা দুজনে দুজনার প্রয়োজন মেটাতে এই পথে এসেছি। তাহলে আজ ছেড়ে যাওয়ার কথা আসছে কোথা থেকে? তাহলে স্বীকার করলে তুমিও লোভী মেয়েদের একজন। মায়ের জীবন বাঁচাতে নিজের সবটুকু বিলীন করতে একবারও ভাবনি। আমি হাসলাম কথাটা শুনে। চোখ মুছে নিয়ে বললাম, দুনিয়াতে অনাথ এতিমদের বেঁচে থাকা খুব কঠিন মাহিন। প্রতি পদে পদে তাদের সাথে ঘটে বীভৎস ঘটনা। আমি চাই না এমন জীবন। আমি আমার মাকে নিয়ে বাঁচতে চাই। আমার বিয়ে, সংসার এসবের ইচ্ছে নেই। আমি শুধু আমার মাকে নিয়ে অনেক দূর চলে যেতে চাই। দিন শেষে মায়ের কোলে মাথা রেখে একটা শান্তির ঘুম যায়। আর তার জন্য আমাকে এই ত্যাগটুকু করতেই হতো। মাহিন হাসলো আমার কথা শুনে। আমার দু কাঁধে হাত রেখে বলল, একটা বাচ্চার জন্য আমি উন্মাদ হয়ে গিয়েছি মিহির। আর এই জন্য আমি তোমাকে ব্যবহার করেছি। হ্যাঁ, ব্যবহার করেছি। কিন্তু সেটা তোমার ইচ্ছায়। আমি কখনো তোমাকে জোর করিনি মেহের। কথাটা মাহির খুব গর্বের সাথে বলল। আমি মাহিনের হাত সরিয়ে দিলাম। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বললাম, জীবনে এমন অনেক মোড় আসে মাহিন, যখন অনেক কিছুতে আপনার ইচ্ছা না থাকলেও নাটক করে যেতে হয়। আপনি এসব বুঝবেন না। 15 দিন পর। মাহিন এখন অনেকটা সুস্থ। কাল থেকে ও হসপিটাল যাবে বলে ঠিক করেছে। এই 15 দিনে মাহিন আমার সাথে একটা কথাও বলেনি। আমি ওর যেচে কথা বলতে যাইনি। কাল রাত থেকে আমার পেটে মৃদু ব্যথা শুরু হয়েছে। শুরুতে তো ভেবেছিলাম নর্মাল ব্যথা, কিন্তু সকাল থেকে ব্যথাটা ধীরে ধীরে বাড়ছে। আমার কেন যেন একটা ভয় হচ্ছে। বাবু নড়াচড়া কম করছে, তাই ভাবলাম আজ মাহিনকে বলবো। কথাটা ভেবে আমি মাহিনের রুমে গিয়ে নক করলাম। দেখি দরজা খোলা। ভেতরে ঢুকতে দেখি মাহিন শাওরে গিয়েছে। বিছানার উপর বসে অপেক্ষা করতে লাগলাম মাহিনের বের হওয়ার জন্য। কিছুক্ষণের মাঝে মাহিন বের হলো। আমাকে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে মেহের? আমার ভীষণ খারাপ লাগছে মাহিন। পেটে মৃদু ব্যথা ছিল কাল থেকে, সেটা আজ সকাল থেকে ধীরে ধীরে বাড়ছে। বুঝতে পারছি না কি হলো। মাহিন ভ্রুকুচকে আমাকে জিজ্ঞেস করলো, তোমার তো এখনো 8 মাস হয়নি। এর মধ্যে এমন ব্যথা তো স্বাভাবিক নয় মেহের। জানি না মাহিন, বুঝতে পারছি না কিছু। কথাটা বলে আমি বিছানা থেকে দাঁড়াতেই মাহিন চিৎকার করে উঠল। তাকিয়ে দেখি বিছানা রক্তে লাল হয়ে গিয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইখানেও রক্ত। মাহিন ছুটে আমার কাছে এলো। আমার ব্যথা তখন ক্রমাগত বাড়ছে। মাহিন আমাকে বসালো বিছানায়। বালিশের পাশ থেকে ফোন নিয়ে কল করলো ডক্টর নীলাকে। ডক্টর নীলা বলল দ্রুত হসপিটালে নিয়ে যেতে। মাহিন ফোন রেখে আমাকে জিজ্ঞেস করলো, মেহের, একটু কষ্ট করে লিফট পর্যন্ত চলো। আমি পারলাম না মাহিনের কথা শুনতে। আমার তখন প্রচণ্ড লেবার পেইন উঠে গেছে। মাহিন যখন বুঝল আমি যেতে পারবো না, তখন ও আমাকে কোলে তুলে নিল। আমি মাহিনের বুকের অংশের শার্ট খামচে ধরলাম। মাহিন দ্রুত আমাকে নিয়ে লিফটের সামনে যেতে দেখল লিফট বন্ধ। মাহিনের মাথা খারাপ হয়ে গেল। উপায় না পেয়ে আমাকে কোলে করে 6 তলা থেকে নামতে শুরু করলো। নামতে নামতে আমাকে বলল, একটু কষ্ট করো মেহের, এই তো এক্ষুনি আমরা হসপিটালে যাব। মাহিন, আমার ভয় করছে। খুবই কষ্ট হচ্ছে আমার। এটা স্বাভাবিক মেহের। প্রতিটা মেয়েকেই মা হতে গেলে এই কষ্ট সহ্য করতে হয়। একটু সহ্য করো, আমরা এক্ষুনি হসপিটালে পৌঁছে যাব। আমি কান্না করতে লাগলাম। মাহিন দ্রুত নামল। পুরো সিঁড়ি রক্তে লাল হয়ে আছে। সেদিকে তোয়াক্কা না করে মাহিন দ্রুতই আমাকে গাড়িতে বসিয়ে ড্রাইভ করতে শুরু করলো। আমার ব্যথা তখন সহ্য সীমানার বাইরে। মাহিন আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ড্রাইভ করছে।
এরই মাঝে রাস্তায় এক বিরাট জ্যাম দেখে মাহিন রং সাইড দিয়ে গাড়ি টান দিল। পিছনে পুলিশ পড়ল। মাহিন যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি চালাচ্ছে। একটা সময় ব্যথায় আমি চোখে অন্ধকার দেখতে লাগলাম। মাহিন আমার অবস্থা দেখে আমার সাথে কথা বলতে লাগলো। বেশ কিছু সময় পর হসপিটালে পৌঁছালাম আমরা। মাহিন আমাকে কোলে তুলে হসপিটালের ভেতরে নিয়ে গেল। ডক্টর নীলা সবকিছু ঠিক করে রেখেছিল। মাহিন আমাকে নিয়ে যেতেই ওয়ার্ড বয়রা স্ট্রেচার নিয়ে এলো। মাহিন আমাকে স্ট্রেচারে শুয়ে দিতেই আমি ওর হাত শক্ত করে ধরলাম। মাহিন আমাকে বলল, আরেকটু মেহের দেখো, আমরা এসে পড়েছি। তুমি শুধু চোখ বন্ধ করো না, প্লিজ মেহের। এরই মাঝে ডক্টর নীলা এলো। মাহিনকে বলল, আপনি ওটির বাহিরে অপেক্ষা করুন। মাহিন রাজি হলো না, বলল, আমি মেহেরের সাথে ওটির ভেতরেই থাকতে চাই ডক্টর, ওর আমাকে দরকার। কিন্তু মাহিন, আপনি কিভাবে ওটিতে যাবেন বোঝার চেষ্টা করুন। আমি তো ওর হাজবেন্ড ডক্টর, আমি তো চাইলে যেতেই পারি ওর সাথে। ও একা ভয় পাবে ডক্টর, আমাকে যেতে দিন প্লিজ। ঠিক আছে, আপনি চেঞ্জ করে আসুন। জি। আর শুনুন, ডক্টর নীলা ওটিতে যেতে নিয়েও মাহিনের ডাকে ঘুরে তাকালো। মাহিন নিচু স্বরে বলল, নর্মাল ডেলিভারি কি সম্ভব ডক্টর? বলতে পারছি না, ওনার সিমটমে তো মনে হচ্ছে বেবি নর্মাল ডেলিভারিতে হবে। তাহলে ভালো ডক্টর, আমি চাই না সি সেকশন হোক, কারণ আমার বেবির জন্য ওর জীবনে কোনো এফেক্ট পড়ুক, এটা আমি চাই না। বুঝেছি, আমি সর্বোচ্চ চেষ্টা করব। বলেই ডক্টর নীলা ওটিতে ঢুকল। আমার অবস্থা তখন আরও খারাপের দিকে। অনেকক্ষণ চেষ্টা করার পরও নর্মাল ডেলিভারি সম্ভব হলো না। বেবির পজিশন ঠিক নেই। এবার সি সেকশন করাতেই হবে, না হলে মায়ের লাইফ রিস্ক হয়ে যাবে। কথাটা মাহিনকে জানাতেই ও গর্জে উঠল, এই কথাটা আপনারা এতক্ষণে বলছেন? যদি এটাই করতে হয় তাহলে এতক্ষণ কেন সময় নষ্ট করলেন? মাহিনের কথা শুনে ডক্টর নীলা অবাক হয়ে বলল, আপনি বলেছিলেন বলেই আমরা চেষ্টা করেছি, কিন্তু মেহেরের শারীরিক অবস্থা এখন খারাপ হয়ে গিয়েছে। প্রচুর ব্লাড লস হয়েছে। এখন আমাদের ব্লাড দরকার মাহিন, ব্লাড। ওকে, আমি ব্যবস্থা করছি। আরে মাহিন, শুনে তো যান, ব্লাড গ্রুপ। আমার জানা আছে ওর সবকিছু। আমি আসছি, আপনারা সি সেকশনের ব্যবস্থা করুন। বলে মাহিন দৌড়ে চলে গেল। ডক্টর নীলা অবাক হলো মাহিনকে দেখে, তবে এখন বেশি ভাবার সময় নেই। তিনি দ্রুত আমার কাছে এলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, আর একটু সহ্য করো মেহের। এদিকে মাহিন ৩০ মিনিটের মাথায় হসপিটালে ফিরে এলো সাথে নাইম আরও একজনকে নিয়ে। ডক্টর নীলা মাহিনকে দেখে বলল, আপনি এসে পড়েছেন। আমি এক্ষুনি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। আপনারা দ্রুত আসুন আমার সাথে, ইমিডিয়েটলি ব্লাড লাগবে। নাইম এবং ওর সাথে আসা অন্যজন জারিফ দুজনে গেল ডক্টর নীলার সাথে। ওদের নিয়ে গিয়ে ব্লাড নিতে বলে ডক্টর নীলা মাহিনের কাছে এসে জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানলেন মেহেরের ব্লাড গ্রুপ সম্পর্কে? মেহেরের মাথার চুল থেকে নখ পর্যন্ত সবকিছুর ইনফরমেশন আমি জানি ডক্টর। এখন এইসব প্রশ্নের সময় নেই, আপনি দ্রুত ওটিতে যান। ডক্টর নীলা মাথা নাড়িয়ে ওটিতে গেলেন। অপারেশনটা কমপ্লিটেড হয়ে গিয়েছে। শুরুতেই সিক শোষণ করা উচিত ছিল, এখন পরিস্থিতি হাতের বাহিরে। এদিকে অ্যানেস্থেসিয়া দেওয়ার সময়ও বেশ বেগ পেতে হয়েছে। এবার আর মাহিন ওটিতে যায়নি, ওটির বাহিরে বসে অপেক্ষা করছে। মাহিনের পাশে নাইমও বসে আছে। মাহিন তরতর করে ঘামছে দেখে মনে হবে কেউ এক বালতি পানি ঢেলে দিয়েছে ওর শরীরে। মাহিনের হাত পা কাঁপছে। নাইম সেসব খেয়াল করে বলল, ভয় কিসের জন্য পাচ্ছ ভাই? চিন্তা করো না, বেবির কিছু হবে না, কেননা ডক্টর যে করে হোক বেবিকে বাঁচাবে। নাইমের কথায় মাহিন চটে যায়। বেবিকে বাঁচাবে মানে কি? মেহিনের কিছু হবে না, এসব বাজে কথা বলবি না। যা সত্য আমি তাই বলেছি ভাই। তোমার কথায় নর্মাল ডেলিভারির চেষ্টা করা হয়েছে, আর তার জন্যই সবটা এতটা কমপ্লিকেট হয়ে পড়েছে। এখন হয়তো বেবিকে বাঁচাতে গিয়ে মেহেরকে কিছু হয়ে যাবে। শ্যাট আপ! চিৎকার করে ওঠে মাহিন। নাইমের শার্টের কলার ধরে বলে, আমার জীবন থাকতে আমি মেহেরের কিছু হতে দেব না। আমার বাচ্চার সাথে বাচ্চার মাকেও লাগবে, বুঝলি? বলে নাইমের কলার ছেড়ে দিয়ে ওটির সামনে গিয়ে দাঁড়ায় মাহিন। কেটে যায় ১ ঘন্টা। মাহিনের অস্থিরতা বাড়তে থাকে। মাহিনের এখন নিজের উপর রাগ হতে শুরু করে, কেন ও এবার ওটির ভেতরে গেল না। মাহিনের ভাবনার মাঝে ওটির দরজা খুলে যায়। ডক্টর নীলা সাদা তলে পেঁচিয়ে এক শিশুকে কোলে নিয়ে বেরিয়ে আসেন ওটি থেকে। মাহিন ওটির পাশে দাঁড়িয়ে থাকায় ওর কোলে বাচ্চাটিকে দেন ডক্টর নীলা। এরপর বলেন, অভিনন্দন মাহিন, আপনার কন্যা সন্তান হয়েছে। মাহিন নিশ্চুপ হয়ে কোলে থাকা বাচ্চাটিকে দেখছে।
বাচ্চাটা গোল গোল চোখে মাহিনীর দিকেই তাকিয়ে আছে। ডক্টর নীলা একটু চুপ থেকে আবারও বললেন, বেবিটা ম্যাচিওর না, ওকে আমরা কিছুদিন এনআইসিইউতে রাখব। কথাটা বলেই ডক্টর নীলা মাহিনীর কোল থেকে বাবুকে নিলেন। এরপর নার্সের কাছে দিতেই নার্স বাবুকে নিয়ে গেল। মাহিন জিজ্ঞেস করল, ডক্টর, মেহির কেমন আছে? ভালো নেই মাহিন, প্রচুর ব্লিডিং হয়েছে, আর ওনার শরীর এখন ব্লাড নিতেও পারছে না। চেষ্টা করছি আমরা সর্বোচ্চটা দিয়ে, আপনি দোয়া করুন, বলে ডক্টর নীলা ওটিতে চলে গেলেন। মাহিন ঠায় দাঁড়িয়ে রইল ওটির বাহিরে। নাইম আর চোখে মাহিনের কর্মকাণ্ড দেখছে এবং বোঝার চেষ্টা করছে মাহিনকে। সময় পেরিয়ে যায় 24 ঘন্টা। মাহিন আইসিইউর বাইরে দাঁড়িয়ে আছে। মাহিনের অবস্থা দেখে নাইম কিছু আশঙ্কা করছে, তবে তা কতটুকু সত্য সেটা মাহিনই জানে। নাইম অনেকবার চেষ্টা করেছে মাহিনকে বসানোর জন্য, কিন্তু পারেনি। পানি পর্যন্ত খায়নি মাহিন গতকাল থেকে। মাহিনের অবস্থা দেখে নাইম জারিফকে বলল, তুই একটু থাক, আমি বেবিটাকে দেখে আসি। জারিফ নাইমকে আটকায়। নাইমের কানে ফিসফিস করে বলে, ভাই, আমার ওয়ালেটটা দে, আমার বিয়ে ছিল কালকে, তোরা আমাকে এখানে তুলে নিছিস, আবার আমি যেন পালাতে না পারি সেই জন্য আমার ওয়ালেটও নিয়ে রেখেছিস। এখন তো ব্লাড দেওয়া শেষ, আমার ওয়ালেটটা দে, আমি চলে যাই। জারিফের কথায় নাইম ফোঁস করে শ্বাস ছাড়ল। মাহিনকে দেখিয়ে বলল, আমি তোর ওয়ালেট রাখিনি, সবকিছু মাহিন ভাইয়ের কাছে আছে, তুই গিয়ে বল। নাইমের উত্তরে বিরক্ত হলো জারিফ। মাহিনকে এই মুহূর্তে কিছু বলা মানেই নিজের হাতে বিপদ ডাকা, তা চায় না জারিফ, তাই চুপচাপ দাঁড়িয়ে রইল। ডক্টর নীলা এলেন চেক আপের জন্য। মাহিন তাকে জিজ্ঞেস করল, মেহেরের সেন্স ফিরবে কখন ডক্টর? জানি না মাহিন, আমাদের হাতে 24 ঘন্টা সময় ছিল, এর মধ্যে থেকে অলরেডি 23 ঘন্টা চলে গেছে, এখনও মেহেরের সেন্স ফেরেনি। সব রকম চেষ্টা আমরা করছি, কিন্তু ওর রেসপন্স করছে না। কথাগুলো বলেই ডক্টর নীলা আইসিইউতে চলে গেল। মাহিন বাহিরে দাঁড়িয়েছিল। নাইম এসে ওর সামনে জুস ধরল, বলল, খেয়ে নে, বাচ্চাটার জন্য এখনো কিছু কেনা হয়নি, সেগুলো কিনবি না? মাহিন চটে গেল নাইমের কথা শুনে, রেগে বলল, মেহেরের এই অবস্থায় আমি যাব কেনাকাটা করতে? তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাইম? হুম, আমার মাথা ঠিকই আছে, কিন্তু আমি বুঝতে পারছি না ভাই, তোমার মাথায় কি হয়েছে? কন্ট্রাক্ট অনুযায়ী বেবিকে তুমি পেয়ে গেছো, হ্যাঁ মানছি, বেবিটা একটু অসুস্থ, কিন্তু ইনশাল্লাহ দ্রুতই সুস্থ হয়ে যাবে। তুমি কেন শুধু শুধু মেহেরের জন্য নিজের সব ভুলে এখানে দাঁড়িয়ে আছো? আমি জানি না নাইম, আমি কেন এভাবে এখানে দাঁড়িয়ে আছি। আমার এই মুহূর্তে শুধু একটাই চাওয়া, মেহের যেন সুস্থ হয়ে যায়। আমি মেহেরকে হারাতে পারবো না নাইম, আমার কেমন একটা অন্যরকম কষ্ট হচ্ছে। আমার এমনটা কেন হচ্ছে নাইম? নাইম হাসল নিজের ভাইয়ের কথা শুনে। মাহিনের অস্থিরতা দেখে বলল, মেহেরের চিন্তা ছাড়ো, চলো বেবিকে দেখে আসি। না, আমি যাব না। মেহের না থাকলে আমি বাবুকে কি করে সামলাবো বল, যেভাবে একজন সিঙ্গেল ফাদার সামলায়। আর নিধি তো আছি ভাইয়া, তুমি বরং ওর সাথে সম্পর্কটা ঠিক করে নিও। শাট আপ নাইম, সেই থেকেই তুই বাজে বকছিস। তুই আদৌ মানুষ? মনুষ্যত্ব কি হারিয়ে ফেলেছিস? দেখছিস না মেয়েটার কি অবস্থা হয়েছে? এখন পর্যন্ত চেঞ্জ ফেরেনি ওর, সবকিছু তো আমার জন্যই হয়েছে। আমি এতটা খারাপ কি করে হলাম নাইম? বাবা হতে গিয়ে মনুষ্যত্ব হারিয়ে ফেললাম। যাক, অবশেষে নিজের ভুলটা বুঝলে তুমি ভাইয়া। মাহিন করুণ চোখে তাকালো নাইমের দিকে। তখনই ডক্টর নীলা বের হলেন আইসিইউ থেকে। মাহিন অধীর আগ্রহে অপেক্ষা করছে একটা ভালো খবরের, কিন্তু তা হয়তো দিতে পারবেন না ডক্টর নীলা। মাহিন ডক্টর নীলাকে জিজ্ঞেস করল, কি হয়েছে ডক্টর? মেহেরের সেন্স ফিরেছে তো? না মাহিন, আমরা হয়তো ব্যর্থ, আই এম সরি, অসম্ভব। আমি দেখা করব মেহেরের সাথে, বলেই মাহিন আইসিইউর ভেতরে গেল। দেখল অক্সিজেন মাস্ক পরে শুয়ে আছে মেহের। দেখে মনে হচ্ছে গভীর ঘুমে তলিয়ে গেছে ও, এ যেন শান্তির ঘুম। মাহিন গিয়ে দাঁড়ালো মেহেরের পাশে, আলতো হাতে মেহেরের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুমি আমার উপর রাগ মেটাচ্ছ তাই না মেহের? এই 7 মাস 28 দিনের শোধ তুমি এভাবে তুলছ? আমাকে শাস্তি দেওয়ার হলে সরাসরি দাও, এভাবে চুপ করে শুয়ে কেন আছো? কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ মেহের? তুমি হয়তো জানো না, এই কয়েক মাসে তুমি আমার সাথে ভীষণভাবে জড়িয়ে গেছো। আমি না চাইতেও তুমি আমার অস্তিত্বে মিশে গেছো মেহের। আমার যে তোমাকে ছাড়া চলবে না। আমার মতো বদমেজাজি, রুক্ষ, স্বার্থপর মানুষকে তুমি ঠিক করে ফেলেছ মেহের। আমাকে আমার সমস্ত ভুলগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে
এভাবে বিদায় নিতে তুমি পারো না। আমি স্বীকার করছি মেহের, আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে। আমি তোমার পা ধরে মাপ চাচ্ছি মেহের, প্লিজ তুমি যেও না। মাহিন মেহেরের পা ধরে আকুতির স্বরে কথাগুলো বলল, কিন্তু সেসব কিছুই মেহেরের কানে যাচ্ছে না। মাহিন এই প্রথম চাচ্ছে মেহের উঠুক, তার সাথে কথা বলুক, রাগ করুক, কিন্তু মেহের তো সেসবের কিছুই করছে না। মাহিনের আহাজারি দেখে ডক্টর এবং নার্সদের চোখের কোণে পানি জমেছে। সবাই চাচ্ছে মেহের উঠুক, কিন্তু মেহের উঠছে না। মাহিন যখন হাল ছেড়ে দিয়ে মেহেরের হাতে মাথা ঠেকিয়ে চুপ করে যায়, সে সময় বাচ্চার কান্নার আওয়াজ পৌঁছায় মেহেরের কানে। ডক্টর নীলা মেহেরের মেয়েকে নিয়ে এসেছেন, হয়তো এই বাচ্চাটি পারবে শেষ পর্যন্ত মায়ের জ্ঞান ফেরাতে। সবার ডাক উপেক্ষা করতে পারলেও নিজের নারীছেড়া সন্তানের ডাক কি কোনো মা উপেক্ষা করতে পারে? হুম, কখনোই না। মেহেরও পারেনি। সন্তানের কান্নার আওয়াজ মেহেরের কানে বাড়ি খেল। এক অন্ধকার থেকে ওকে টেনে আলোতে আনার চেষ্টা করছে কান্নার শব্দ। মুহূর্তের মাঝে জোরে শ্বাস নিয়ে উঠল মেহের। আকস্মিক ঘটনায় মাহিন চমকে উঠল। সমস্ত আশা ছেড়ে দেওয়া মনটা আবারও আশায় ভরে উঠল। মেহেরের যে জ্ঞান ফিরেছে, এটা যে মিরাক্কেলের থেকে কম নয়। মেহেরের জ্ঞান ফিরতেই ঝাপসা চোখে চারদিকে তাকালো। পাশে মাহিন এবং ছোট্ট একটা বাচ্চা কোলে ডক্টর নীলাকে দেখে মেহেরের বুঝতে বাকি রইল না বাচ্চাটি তার। মেহের অন্য হাতের সাহায্যে অক্সিজেন মাস্ক খুলে ডক্টর নীলাকে বলল, ও কাছে কেন ডক্টর? ডক্টর নীলা উত্তর কি দেবেন, কান্নার জন্য তার কথাই বের হচ্ছে না। মেহের অবাক চোখে তাকিয়ে রইল ওর কেবিনে উপস্থিত সবার দিকে। সবার চোখের কোণে পানি। কি হয়েছে এমন যা সকলের চোখে পানি এনে দিয়েছে? মেহেরকে অবাক হতে দেখে ডক্টর নীলা মেহেরের পাশে বাচ্চাটিকে শুয়ে দিয়ে বললেন, আপনি এক ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন মেহের, মিষ্টি খাওয়াবেন না আমাদের? মেহের অবাক চোখে দেখছে তার পাশে শুয়ে থাকা শিশুটিকে। এটি তার সন্তান। এ যেন এক অন্যরকম অনুভূতি। এতক্ষণের সকল কষ্ট যেন এক নিমেষেই আনন্দে পরিণত হয়ে গেল। ডক্টর নীলা বাবুর কন্ডিশন সম্পর্কে জানালো মেহেরকে। এরপর সবাইকে বাহিরে যেতে বলল। তিনি এবার মেহেরের চেক আপ করবেন। সকলেই ধীরে ধীরে চলে গেল। সবার শেষে মাহিন মেহেরের পাশ থেকে যেতে নিলে মেহের বলল, চলে যাচ্ছেন? মাহিন দাঁড়িয়ে পড়ে মেহেরের দিকে তাকিয়ে বলে, ডক্টর তো সবাইকে যেতে বলল। বাবুকে দেখেছেন? দেখেছি, তবে ভালো করে দেখার সুযোগ হয়নি। ও। মাহিন বেরিয়ে গেল। 2 দিন পর মেহের এখন অনেকটা সুস্থ। বাবুর অবস্থা উন্নতি হয়েছে। আজ সকালে মেহেরের ঘুম ভাঙতে ও মাহিনকে দেখতে পায় বড় বড় কয়েকটা শপিং ব্যাগ হাতে। মেহের অবাক হয়ে জিজ্ঞেস করে, এগুলোতে কি আছে? বাবুর জন্য কিছু জিনিস এনেছি, দেখো তো কেমন হয়েছে। মেহের বেডে হেলান দিয়ে বসেছিল। মাহিন মেহেরের হাতে শপিং ব্যাগগুলো দিল। মেহের শপিং ব্যাগগুলো খুলে খুলে দেখতে লাগল। কোনোটাতে রয়েছে ছোট ছোট জামা, আবার কোনোটাতে অনেক অনেক খেলনা। একটা ব্যাগে রয়েছে কসমেটিক্স আইটেম। এসব দেখে মেহের বলল, এত কিছু কেন? এগুলো তো এখনই ওর লাগবে না। আর এই জামাগুলো তো ওর সাইজ থেকে বড়। হ্যাঁ, আসলে না, ও অনেক ছোট। অত ছোট সাইজের ফ্রকটা নেই, তাই বড়টা নিয়েছি। সমস্যা নেই, কয়েক মাস পরে পরতে পারবে ও। মেহের কপাল চাপড়ালো মাহিনের কথা শুনে। তা দেখে মাহিন চেয়ার টেনে মেহেরের পাশে বসে। মেহের হাতে স্যালাইন লাগানো, তাই খুবই সাবধানে মেহেরের হাতে নিজের হাতের মুঠো নিয়ে মাহিন বলে, একজন ছেলের জন্য সবথেকে বড় পাওয়া হলো তার সন্তান। বাবা হওয়ার অনুভূতি ভীষণ সুন্দর। এটা এক অন্যরকম অনুভূতি। আমি মনে করি বাবা হওয়ার পরেই একজন ছেলের মাঝে সবথেকে বড় পরিবর্তন আসে। আমাকে তো সুন্দর এক অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেওয়ায় তোমার জন্য ছোট্ট একটা গিফট, বলে মাহিন একটা গোলাপ ফুল মেহেরের দিকে এগিয়ে দিল। মেহের পলক্ষীনভাবে তাকিয়ে মাহিনকে দেখছে। ফুলটা নিয়ে মেহের ভাবল, আপনি আমাকে নতুন করে মায়ায় বাঁধছেন মাহিন। আপনার রাগ অত্যাচার সহ্য করার ক্ষমতা আমার থাকলেও আপনার ভালোবাসা সহ্যের ক্ষমতা আমার নেই। আমার জন্য আপনার রাগ এবং রুক্ষতাই ঠিক আছে। এই স্নিগ্ধ কোমল রূপ অন্য কারোর জন্য তুলে রাখুন। ভাবনা শেষে 2 ফোঁটা চোখের পানি গড়িয়ে মেহেরের চোখ থেকে পড়ে। দেখতে দেখতে কেটে গেছে 15 দিন। মেহের মোটামুটি সুস্থ, সাথে বাবুও সুস্থ। আজ বাবুকে প্রথম দেখতে যাবে মেহের। মনের মাঝে কাজ করছে অন্যরকম এক অনুভূতি। মেহের অপেক্ষা করছে ডক্টর নীলার জন্য। কয়েক মিনিটের ব্যবধানে ডক্টর নীলা
ছোট্ট মাইরিনকে নিয়ে আসে মেহেরের কাছে। মাহিন হসপিটালের কিছু ফর্মালিটি সারতে গিয়েছে। ডক্টর নীলা মাইরিনকে মেহেরের কোলে দিয়ে মিষ্টি হেসে বললেন, কাল তোমার মেয়ের নাম রাখা হয়েছে, জানো নিশ্চয়ই? মেহের জিজ্ঞাসানু দৃষ্টিতে তাকালো ডক্টর নীলার দিকে। তিনি বার্থ সার্টিফিকেটটা দেখিয়ে বললেন, তোমার মেয়ের নাম রাখা হয়েছে মাইরিন বিনতে আশফার। পছন্দ হয়েছে তোমার? মাশাল্লাহ, খুব সুন্দর নাম। মাহিন রেখেছে নামটা। তোমাদের দুজনের সাথে মিল রয়েছে। আমার খুবই পছন্দ হয়েছে। কথাটা বলে ডক্টর নীলা মাইরিনের মাথায় হাত রাখলেন। ছোট্ট মাইরিন ব্যস্ত নিজের হাত পা নাড়তে। মেহের এক নজরে তাকিয়ে আছে মাইরিনের দিকে। বেশ কিছু সময় মেয়ের সাথে সময় কাটানোর পর মেহের ডক্টর নীলাকে জিজ্ঞেস করল, মাহিন কোথায় ডক্টর? উনি তো রিসেপশনে ছিলেন, আসার সময় দেখলাম। ও আচ্ছা আচ্ছা, মাইরিনকে নিন, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। যাওয়ার কথা শুনে ভ্রুকুচকে ফেলেন ডক্টর নীলা। জিজ্ঞেস করেন, কোথায় যাবে তুমি মেহের? আমার কন্ট্যাক্ট শেষ ডক্টর, এবার আমাকে যেতে হবে। অসম্ভব, মাইরিনের তোমাকে দরকার মেহের, এখনই যেও না। আমাকে তো যেতেই হবে ডক্টর। আজ থেকে 1 বছর আগে আমার এই জার্নিটা শুরু হয়েছিল। তখন থেকে আজ পর্যন্ত আমি মাহিনের উপর দুর্বল হয়েছি। আর না, এখন যদি মাহিন এসে পড়ে তাহলে আমার যাওয়া আরও কঠিন হয়ে পড়বে। আমি বুঝতে পারছি মেহের, মাহিনের সাথে কি এই সম্পর্কটা ঠিক করে নেওয়া যায় না মেহের? যখন কোনো সম্পর্ক একতরফা হয় তখন সেটা টিকে না ডক্টর। মাহিনের সাথে আমার সম্পর্কটা একতরফা। ডক্টর নীলা এক দীর্ঘশ্বাস নিলেন মেহেরের কথাগুলো শুনে। একটু চুপ থেকে বললেন, আমার একটা প্রশ্ন আছে মেহের। হ্যাঁ বলুন। তোমরা এই পুরো জার্নিটাকে সারোগেসির নাম কেন দিলে? সত্যটা বললে কি হতো? মেহের স্মিথ হাসল, বলল, আমি মাহিনের ওয়াইফ, একটা কাগজের কলমের কোনো প্রমাণ নেই। আজ থেকে 1 বছর আগে মাহিনের সাথে আমার বিয়ে হয় ইসলামিক মতে। তখন নিধি মাহিনের বউ ছিল, আর তার মাহিন কোনো রেজিস্ট্রি করেনি। আইনগত কোনো প্রমাণ নেই আমাদের বিয়ের। আইনগত প্রমাণটা সব না মেহের। ইসলামিক মতে তোমরা স্বামী স্ত্রী। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? কেন তোমরা এই বিষয়টা লুকিয়ে গেলে? মেহের আবারও হেসে বলল, কন্ট্রাক্ট অনুযায়ী আমি কাউকে কখনোই এ কথাটা জানাতে পারবো না, তাই সারোগেসির নাম দেওয়া হয়েছিল। মজার বিষয় হলো, আমাদের বিয়েতে নিধি উপস্থিত ছিল। ওর কি এক ফোঁটাও কষ্ট হয়নি? আমি ভেবেছিলাম বিয়ের মুহূর্তে হয়তো নিধি বাধা দিবে, কিন্তু তা হয়নি। কারণ নিধি কখনো মাহিনকে ভালোবাসেনি মেহের। আমি নিজে তোমার চোখ দেখে বুঝতে পারি তুমি মাহিনের জন্য কি ফিল করো, কিন্তু নিধির চোখ দেখে কখনোই আমি তা বুঝতে পারিনি। জানো, নিধির সাথে এক ডিরেক্টরের সম্পর্কের গুঞ্জন উঠেছে। কি? মাহিনও হয়তো জানি কথাটা। তবে এটা নিয়ে আমি মাহিনের মাঝে কোনো প্রতিক্রিয়া দেখিনি। শোনো মেহের, মানুষ যাকে ভালোবাসে তাকে কোনোভাবেই হারাতে চায় না। নিজের জীবনের বিনিময়ে ভালোবাসার মানুষটিকে ভালো রাখতে চায়। সেখানে নিধি নিজের ক্যারিয়ারের জন্য একটা বাচ্চা নেয়নি। উপরন্তু মাহিনের দ্বিতীয় বিয়েতেও অমত করেনি। নিধি কি আদৌ কোনোদিন মাহিনকে ভালোবেসেছিল? ও কি যোগ্য কারো ঘরের বউ হওয়ার? আমার তো মনে হয় না। এই বিষয়ে আমার কিছু বলার নেই ডক্টর। আমি শুধু চাই মাহিন ভালো থাকুক। কথাটা বলেই মেহের মাইরিনের মাথায় চুমু দিল। ডক্টর নীলার চোখে পানি। মেহের ডক্টর নীলাকে জড়িয়ে ধরল। নীরবে চোখের পানি মুছে মেহের বের হলো হসপিটাল থেকে। হার্ট ফাউন্ডেশনের সামনে এসে মেহের হাসল। এরপর দ্রুত পায়ে ভেতরে গেল। মেহেরের মা আঞ্জুম বেগম বসেছিলেন। মেয়েকে দেখে চমকে উঠলেন। মেহের এসে আঞ্জুম বেগমকে জড়িয়ে ধরল মা বলে। আঞ্জুম বেগম এর যেন মেহেরকে দেখে অন্যরকম লাগছে। তিনি মেহেরের মাথায় হাত রেখে জিজ্ঞেস করল, কি হয়েছে বলতো আমায়? এতদিন পর এলি, তাও এভাবে? আমি সারা জীবনের মতো চলে এসেছি মা। তোমাকে ছেড়ে থাকতে হবে এমন কোনো চাকরির প্রয়োজন নেই আমার। আমি তোমার সাথে একবেলা না খেয়ে থাকতে রাজি, কিন্তু তোমাকে ছেড়ে থাকতে রাজি নই মা। আঞ্জুম বেগম হাসলেন মেয়ের কথা শুনে। বললেন, চাকরি ছেড়ে দিলে খাবি কি শুনি? এমন পাগলামি করিস না মা, আমি তো আছি। মা, আমি এই 1 বছর চাকরি করেছি, তার বিনিময়ে যা পেয়েছি তা অমূল্য। আমি চাই না আর এই চাকরি করতে। চলো আমরা আমাদের গ্রামের বাড়ি ফিরে যাই। তুই গ্রামের বাড়ি যাবি? হ্যাঁ মা। নানা তোমাকে যে জমিটা দিয়ে গিয়েছিল, যেটা তুমি বন্ধক রেখে বাবার চিকিৎসা করিয়েছিলে, সেটা আমরা ছাড়িয়ে নিব। কি
কিভাবে ছাড়াবি? মিহির চুপ করে গেল। মাহিনের সাথে কন্ট্রাক্টে জড়ানোর পর মাহিন নাইমের অফিসে একটা চাকরির ব্যবস্থা করে দেয় ওকে। প্রায় 6 মাস সেই চাকরি করেছে মিহির। বেশ ভালো অঙ্কের টাকায় পেয়েছে সে। তা দিয়ে জমিটা ছাড়ানোর ব্যবস্থা হয়ে যাবে। যে করে হোক এই শহর ছেড়ে মেহের চলে যেতে চায়। মেহেরকে চুপ থাকতে দেখে আঞ্জুম বেগম বললেন, কি হয়েছে বলতো? এমন চুপচাপ কেন তুই? এমনি মা, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আজই চলে যাব? মাহিন আসুক, ওকে বলে যাই। আমি বলেছি ওনাকে মা। এখন চলো তো, ট্রেন মিস করব। দুপুর 2টা। নিজের ফ্ল্যাটটা সুন্দর করে সাজিয়েছে মাহিন। আছে মেহেরকে সরি বলবে এবং একটা সুযোগ চাইবে সবকিছু নতুন করে শুরু করার জন্য। ছোট্ট মাইরিনকে নিয়ে ছোট্ট একটা সংসার তৈরি করবে তারা। মাহিন সবকিছু গুছিয়ে 2:30 নাগাদ হসপিটালে পৌঁছায়। মেহেরের কেবিনে ঢুকতে দেখে কেবিন ফাঁকা। মাহিন বুকে ছ্যাদ করে ওঠে। ও ছুটে ডক্টর নীলার কেবিনের উদ্দেশ্যে। ডক্টর নীলা সবেমাত্র পেশেন্ট দেখে এসে বসেছেন। এই সময়ে মাহিনকে দেখে তিনি খুব একটা অবাক হননি। তিনি মাহিনকে উদ্দেশ্য করে বলেন, বসুন মাহিন, আমি মাইডিনের ডিসচার্জ ফর্মে সাইন করে দিয়েছি। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি বাসায় গিয়েছিলাম ডক্টর। গত কয়েকদিন ধরে হসপিটালে দৌড়াদৌড়ি করেছি প্রচুর। আজ মাইরিন প্রথম বাসায় যাবে, তাই কিছু গোছগাছ করে এলাম। কিন্তু মিহির কোথায়? কেবিন ফাঁকা কেন? ডক্টর নীলা এক দীর্ঘশ্বাস নিলেন। বললেন, আপনি বড্ড দেরি করে ফেলেছেন। মেহের চলে গেছে মাহিন। মাহিন থমকে গেল। ডক্টর নীলা আবারও বললেন, মেহের যাওয়ার আগে আপনার জন্য একটা চিঠি এবং এই বক্সটা দিয়ে গেছে। মাহিন চিঠি এবং বক্সটা নিল। দেখল বক্সটার মধ্যে রয়েছে একটা চেন আর একজোড়া স্বর্ণের চুড়ি, যা বিয়ের দিন মাহিন মেহেরকে দিয়েছিল। এবার মাহিন চিঠিটা খুলল। খুব মনোযোগ সহকারে পুরো চিঠিটা পড়ল মাহিন। চোখের কোণে এক ফোঁটা পানি চিকচিক করতে লাগল। ছেলেরাও বুঝি কাঁদে? মাহিন চিঠিটা পড়া শেষ করে বের হয়ে গেল ডক্টর নীলার চেম্বার থেকে। হয়তো নিজের চোখের পানি আড়াল করতেই মাহিন চলে গেল। কিন্তু এভাবে কি চোখের পানি আটকানো যায়? চোখের পানি যে বড্ড বেইমান। মাহিন হসপিটাল থেকে বের হয়ে সোজা হার্ট ফাউন্ডেশনে গেল। সেখানে গিয়েও দেখল আঞ্জুম বেগমের কেবিন ফাঁকা। এবার মাহিনের পাগল পাগল লাগতে শুরু করল। ও চলে গেল সেই রোডে যেখানে প্রথম মেহেরকে ফুল বিক্রি করতে দেখেছিল। ওখানে গিয়েও মেহেরকে পায়নি মাহিন। শরীর এবার আর চলছে না। মাহিন রোডের ওপরেই বসে পড়ল। মাথা কাজ করছে না। সে কি খুব বেশি দেরি করে ফেলেছে মেহেরকে নিজের মনের কথা বলতে? মেহেরকে কি চিরতরে হারিয়ে ফেলল মাহিন? 4 বছর পর মাইরিন নিজের ছোট ছোট পায়ে পুরো বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। মাহিন ওর পিছে পিছে দৌড়াচ্ছে। ঘুমানোর সময় হলেই ছোট্ট মাইরিনের দুষ্টুমি বেড়ে যায়। ঘুমাতে তার একদমই ভালো লাগে না। বহু কষ্টে মাইরিনকে কোলে নেয় মাহিন। মেয়েটা বড্ড দুষ্ট হয়েছে। আশ্চর্যজনক ব্যাপার হলো মাইরিনকে দেখতে হুবহু মেহেরের মতো লাগে। মাহিন আর বিয়ে করেনি। সেদিন পুরো শহর মেহেরকে খুঁজেও মাহিন পায়নি। পাবে কি করে? মেহের তো তার গ্রামে ফিরে গেছে। নিজ ইচ্ছায় যে চলে যায় তাকে ফেরানো অসম্ভব। পৃথিবী তো গোল। হয়তো আবারও কোনোদিন মেহের মাহিন মুখোমুখি হবে। কি হবে সেদিন? মেহেরকে মাহিনকে চিনবে, নাকি এক কালো স্মৃতি মনে করে এড়িয়ে যাবে? মাহিনের খুব ইচ্ছে করে মেহেরের সাথে কথা বলতে। পেয়ে হারানোর মতো এক বিশ্রী অনুভূতি যে সবসময় তাড়া করে বেড়ায় মাহিনকে। মাহিন আজও নিজের করা অত্যাচারগুলোর অনুতপ্ত, কিন্তু সরে বলার সুযোগ যে নেই। হা, মাহিনের বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। এখন বাজে রাত 1টা। মাইরিন ঘুমাচ্ছে মাহিনের বুকের ওপর। মেয়েকে একাই বড় করে তুলছে মাহিন। তবে গত 4 বছর ধরে যে মাহিনের চোখে ঘুম নেই। মাহিন মাইরিনকে বালিশে শুয়ে দিয়ে উঠে জানালার কাছে গেল। মাহিনের হাতে একটা ছবি। ছবিটাতে ছোট মাইরিনকে কোলে নিয়ে মেহের দাঁড়িয়ে আছে। ছবিটা আড়াল থেকে তুলেছিল ডক্টর নীলা। খুব যত্ন করে মাহিন রেখে দিয়েছে ছবিটা। অপলক ছবিটার দিকে তাকিয়ে মাহিন বলল, তোমাকে না পাওয়ার এত তীব্র যন্ত্রণার এক অংশ যদি তোমাকে আমি অনুভব করাতে পারতাম, তবে এর বিনিময়ে তুমি মৃত্যুকেই চাইতে। এক দীর্ঘশ্বাস ছাড়ল মাহিন। মেঘের আড়ালে থাকা চাঁদের দিকে তাকিয়ে মাহিন আবারও বলল, খোঁজ এখনো চলছে। জানি না ঠিক কতদিন অপেক্ষা করার পর তোমার খবর পাব। তবে আমি জানি একদিন না একদিন তুমি ঠিক আমার মুখোমুখি হবে। সেদিন দেখব কি করে ছেড়ে যাও। সমাপ্ত।